নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করেই বিজেপি সাংসদ এবং এমএলএর উপরে আক্রমণ। যখন তারা ত্রাণের জন্য গেছে, যখন তারা মানুষের উপকারের জন্য গেছে, যখন তারা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য গেছে, তখন তাদের উপরে আক্রমণ নেমে এলো। এর উদ্দেশ্য কি? কারাই বা করছে? আর এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের হাত আছে কি? কেনই বা প্রশাসন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি? সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আজকে গোটা দেশ যেন চমকে উঠেছে। ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে চলেছে খগেন মুর্মুর মাথা দিয়ে রক্ত ঝরে যাওয়া। বিজেপি সাংসদ এবং আদিবাসী খগেন মুর্মু, তাকে ইট দিয়ে মেরে, পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যেভাবে রক্তাক্ত হয়েছে, চিন্তার বাইরে। দোষ কোথায় ছিল? গতকাল কার্নিভালে মেতেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তখন যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়িয়েছিল বিজেপি। রাজু বিশ থেকে শুরু করে বিভিন্ন মানুষ, বিজেপির কর্মীরা, তারা রাস্তায় ছিলেন। প্রত্যেকটা এমএলএ তার মতো কাজ করতে গেছেন। আর আজ সকালবেলায় পৌঁছিয়েন সেখানে বিজেপির এই রাজ্যের যিনি রাজ্য সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি পৌঁছন বিজেপির এমএলএ শঙ্কর ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির এমপি খগেন মুর্মু। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। আজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। কিন্তু যে ঘটনাটা চাঞ্চল্যকর হয়ে গেল সেটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর আক্রমণ। যে কায়দায় আক্রমণ হয়েছে, যার ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেটা আপনি একবার দেখুন। দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা। দেখলেন এই যে লোকগুলো, এই যে মুখগুলো, এই যে মহিলাগুলোকে দেখলেন, এদের দেখে আপনার কি মনে হলো? নাগড়াকাটায় এই আক্রমণটা কিন্তু ছিল নৃশংস। মানুষের ওপরে মানুষের ক্ষোভ। এটা কি ক্ষোভ ছিল? কিসের ক্ষোভ? কাদের ওপর উঠছে? ওই জায়গায় যদি কোনো কিছু ক্ষোভ হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত, কিন্তু ক্ষোভ বিজেপির উপরে হলো। এই ক্ষোভগুলোকে পরিচালনা করছে কারা? এই প্রশ্নটা উঠছে। তবে সেই প্রশ্নের দিকে যাওয়ার আগে দেখুন সেই গাড়িতে বসে থাকা শঙ্কর ঘোষ, অর্থাৎ বিজেপির এমএলএ, তিনি ঠিক কি বলছেন ঘটনা প্রসঙ্গে। দেখুন। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়িতে সারা সব জায়গায় কাঁচ, এই দেখুন পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি। এই যে খগেনদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সারা আমাদের এর আগের গাড়ি
গাড়ির একটাও কাজ নেই, আমার সারা শরীর কাচে ভর্তি। প্রথমে একটা প্রাথমিক ট্রিটমেন্ট করে আমরা এইরকম খগেনদার অবস্থা, রিলিফ দেওয়ার জন্য খোঁজ খবর নিতে গিয়ে আমরা গিয়েছিলাম। শ্রমিকদা, মনোজটিকা, জয়ন্তদা, দীপকদা, বাপিদা, এরকম আমরা ছিলাম। সেই সময় একটি বোটে করে শ্রমিকদারা নদীর অপর প্রান্তে মানুষের সাথে দেখা করতে যান, আর আমি খগেনদা এই প্রান্তের মানুষের সাথে কথা বলছিলাম। সেই সময় কতিপয় লোক দিদির কথা বলে তারা আমাদের কাছে আসে, কেন আমরা এসছি, কি কাজ, কি হবে বলে প্রথমে গালিগালাজ, পরবর্তীকালে তারা পেছন থেকে মারতে শুরু করে। এবং আজকে এই অবস্থায় এই মুহূর্তে আমরা শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি। খগেনদা, হ্যাঁ, নেউটিয়াতে আমরা যাচ্ছি। আমি অনুরোধ করব, রিলিফ দিতে এসে দেখুন আমাদের এমপির কি অবস্থা করেছে। আমি জানি না শ্রমিকদারা কোথায়, মনোজদা, শ্যামলদারা কোথায়, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার মাথার উপরে বাটাম চালানো হয়েছিল, সেই সময় মাথা আমি ওই সিটের নিচে ঢুকিয়ে দিই। লাঠি, পাথর এর আগে বিভিন্ন জায়গায় লোক দেখেছে, তাদের কাছে কিভাবে জানি না কি নাম, হাজপাড়া না কি, টুঙ্গি না কি বলছিল, এই অবস্থায় আমরা রয়েছি। পরে আমি জানাবো খগেনদার কি পরিস্থিতি। দেখলেন, শুনলেন। আমি ওই ভিডিওটাকে একটু ব্লার করে দিয়েছি, কারণ যেভাবে খগেন মুর্মুর মাথা থেকে রক্ত বেরোচ্ছে যেভাবে, সেগুলো দেখানো যায় না, নৃশংসতা। এবং এটা দেখানো অনেকের পক্ষে ক্ষতিকারক হবে, তাই দেখাইনি আমি। তাই যে নৃশংস ঘটনা যেটাকে দেখানো যায় না সাধারণ মানুষের সামনে, এরকম ঘটনা ঘটে গেল, কেন ঘটলো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন তাই কি এরকম ঘটছে? অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছেন মমতা ব্যানার্জি, কারণ তিনি বুঝতেই পারেননি যে মানুষ এই ঘটনাটাকে, মানে কার্নিভালে তার এই নাচা বা কার্নিভালে থাকা, এটাকে ভালোভাবে নেয়নি। চারিদিকে এর নিন্দা চলছে, এটা নিয়ে সবাই বলছে তার জন্য কি এটা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নাগরাকোটায় তিনিও গেছেন, তিনি গেছেন সেখানে গিয়ে বলছেন আপনারা এরকম কোনো কিছু করবেন না, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না বলছেন তিনি, কিন্তু ঘটনা অলরেডি ঘটে গেছে। পুলিশের সামনে, পুলিশ তখন আছে, থাকলে তাদের সামনে কি করে ঘটনা ঘটে? তার মানে কি পুলিশ নেই? পুলিশ থেকেও কি করবে না? মানে এটাও কি কোনো দুধ দেওয়া গরুর লাথি সহ্য করার মতো ঘটনা? জানি না। যারা আক্রমণ করেছে তাদের ধর্মীয় পরিচয় কি আমি জানি না, কারণ এখানে বসে তাদেরকে বিচার করার জায়গায় আমি থাকি না, কিন্তু তাদের দেখে, অবয়ব দেখে অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়া লিখেছে দুধেল গরুদের আক্রমণ। কারা করেছেন আমি আবারও বলছি আমি জানি না। এরা হিন্দু না মুসলিম, দুধ দেওয়া গরু নাকি আমাদের মতো সাধারণ মানুষ জানি না, কিন্তু কারা যারা আক্রমণ করেছে, তারা কারা, তারা সাহস পায় কি করে? অবশ্যই তারা তৃণমূল করে, তৃণমূল ছাড়া কেউ আক্রমণ এভাবে করবে না। এই আক্রমণ যে বিজেপি সাংসদের উপর যে আক্রমণ হয়েছে, যেভাবে রক্তাক্ত হয়েছে, এই আক্রমণ যদি আজকে তৃণমূলের কারোর ওপর হতো কি হতো? কল্পনা করুন আপনি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন তখন কারোর ওপর সামান্য আক্রমণ হলে পুরো স্তব্ধ করে দিত কলকাতা, পুরো রাজ্য জুড়ে স্তব্ধ, ধর্মঘট বন্ধ, অবরোধ, গাড়ি পোড়ানো, ভাঙচুর সব হতো। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ওপর আক্রমণকে, এমপির ওপর আক্রমণ গোটা দেশের মানুষ দেখছে, যেটা অন্যান্য রাজ্যে হয় না, এই রাজ্যে হয়। এই রাজ্যে প্রাক্তন কোনো এমএলএকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়, শোনা যায় তিনি নাকি ডিপ্রেশনে ছিলেন। বলে দেন কে? না এই রাজ্যের এক মন্ত্রী। এই রাজ্যে অ্যাকচুয়ালি আমাদের অবস্থা কোথায় ভাবুন আপনি। একজন সাংসদ, বিজেপির একজন সাংসদ, এমপি,
তাকে এরকমভাবে আক্রমণ করা হয়, আমি আপনি কোন ছাড়? এর আগেও আপনারা জানেন ত্রাণ দিতে গিয়ে অনেকেই আক্রান্ত হয়েছে, অনেকেই যারা ত্রাণ দিতে গেছে তারা আক্রান্ত হয়েছে, কারণ তোমরা দেবে না, এটা তৃণমূল দেবে, তাই কি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে? এই নৃশংসতার পরে সাধারণ মানুষ কি চুপ করে থাকবে? ধরুন এই যে রক্তাক্ত হয়েছে মানুষজন, এমপি রক্তাক্ত হয়েছেন, শঙ্কর ঘোষের উপর আক্রমণ নেমে এসছে, এই যে আক্রমণ, ভাঙচুর, গাড়ি ভাঙচুর আক্রমণ হয়েছে, এই আক্রমণটা যদি বিজেপি শাসিত রাজ্যে হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজে নেমে যেতেন রাস্তায়। বুদ্ধিজীবীদের কথা ছেড়ে দিলাম, ভাড়ায় খাটা বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে সে কি বলবো, নাচানাচি কান্নাকাটি সব কিছু করে ফেলতো। আজ চুপ করে আছে। উত্তরবঙ্গে যখন ভাসছে, উত্তরবঙ্গে যখন মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে বসে থাকেন, সেটা নিয়ে প্রশ্ন করার ক্ষমতা কোনো বুদ্ধিজীবীর হয় না। আজ যখন একজন সাংসদ আক্রান্ত হচ্ছেন, একজন আদিবাসী সাংসদ, SC ST নিয়ে খুব কথা বলেন না, এবার কি হলো? সেই আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে যখন আক্রমণ করা হলো, নিপাট ভদ্রলোক খগেন মুর্মু, তার উপর যখন আক্রমণ নেমে এলো, যেভাবে ফিনকি দিয়ে সবকিছু রক্ত বেরোচ্ছিল, দেখে কার্যত চমকে যেতে হয়। এরপরেও কি বুদ্ধিজীবী এবং কলকাতাবাসী যারা আছেন, যারা একটু দূর থেকে দেখেন, ভালোবাসেন দূর থেকে দেখতে, তাদের মনের মধ্যে একটু লাগছে না? উত্তরবঙ্গে তৃণমূল সিট পাবেন এটা আমরা সবাই জানি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, তাই কার্নিভালে বাতেন। তার মনে হয় যে ঠিক আছে উত্তরবঙ্গে তো এমনিও ভোট পেতাম না, অমনিও পাবো না। কিন্তু এই ঘটনা কারা ঘটালো? কারা ঘটাচ্ছে? কারা এরা? নেপোয় দই মারছে না তো? হতে পারে রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা, হতে পারে, না হওয়ার কিছু নেই, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না কারা মেরেছে। অবিলম্বে এদেরকে ধরা উচিত এবং গোটা রাজ্য জুড়ে বিজেপির আন্দোলনে নামা উচিত। গোটা রাজ্য জুড়ে সমস্ত মানুষকে বুঝতে হবে যে এইভাবে যদি এমপির ওপর আক্রমণ নেমে আসে, তাহলে আপনি আমি কেউই সুরক্ষিত নই এই রাজ্যে। প্রতিবাদ করলে আক্রান্ত হতে হয়, বিরোধী দল করলে আক্রান্ত হতে হয়, মানুষের জন্য ত্রাণে গেলে এমপিকে পর্যন্ত আক্রান্ত হতে হয়, দুর্গতগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে গেলে এমপি এমএলএদের আক্রান্ত হতে হয়, রক্তাক্ত হতে হয়। এ কোন বাংলা? মা মাটি মানুষের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বাংলাকে কোথায় নিয়ে গেছেন? এই বাংলা আজকে কোথায় আছে ভাবুন। এইরকম ঘটনা উত্তরপ্রদেশে ঘটলে বা বিহারে ঘটলে বা অন্য জায়গা ঘটলে আমরা বলতাম যে ওই রাজ্যে হয়, আমাদের রাজ্যে সব হয় না। আজ আমাদের রাজ্যে হচ্ছে না মাওবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, না কোনো টেররিস্টদের দ্বারা। এরা কারা যারা আক্রমণ করছে? বলতেই পারে এরা উগ্রপন্থী। সাধারণ মানুষের ক্ষোভের জন্য মানুষের মাথা ফাটিয়ে দিতে হবে, রক্তাক্ত করতে হবে। এমপির সঙ্গে থাকা যারা সিকিউরিটি গার্ড আছে, যারা বডিগার্ড, তারা কিন্তু পারত গুলি চালাতে। তারা গুলি চালালে পরিস্থিতি কী হতো ভাববেন? আসলে এটাও হয়তো অনেকে দেখতে চাইছিল যে এমপির উপরে আক্রমণ হলে এমপির বডিগার্ডরা গুলি চালালে আরও মজা হবে, তাই না? মানুষের মৃত্যুর ওপরে মজা লোটা, খেলা হবে স্লোগান তোলা, নেতারা খুশি হতেন মনে হয়। আমার মনে হয় আপনাদের, অর্থাৎ আপনারা যারা দেখছেন, আপনাদের প্রত্যেকের আজ থেকে সচেতন হওয়া উচিত। আমি বারবার বলে আসি, আপনারা দেখেছেন দুর্নীতি মানুষের গা সওয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন মহিলাদের উপর অত্যাচার, দেখতে দেখতে আমার মনে হয় আপনাদের চোখের মধ্যে এটা সয়ে গেছে, কারণ সেই সিপিএম আমল থেকে দেখে আসছেন। বানতলা ধানতলা থেকে শুরু করে পার্ক স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে শুরু করে কামদুনি ফামদুনি সব আপনারা দেখেছেন। একের পর এক ঘটনা আপনারা দেখেছেন এবং লাস্ট দেখেছেন আরজিকর কাণ্ড, তারপরে দেখলেন ল কলেজ এবং দেখলেন শেষে মেদিনীপুরের একটা অংশ। অর্থাৎ সব জায়গায় ধর্ষণ, মহিলাদের উপর শ্লীলতাহানি, সব জায়গায় দেখছেন আপনারা। দেখে দেখে মনে হয় এটাও গা সওয়া হয়ে গেছে। রক্ত কত দেখবেন ভাবুন, রক্ত কত দেখবেন। বাম রাজত্বে আমরা কোনো এমপিকে এইভাবে মারতে দেখিনি, সাধারণ মানুষকে দেখিনি আমরা, কিন্তু এই রাজত্বে সব দেখছি। অর্থাৎ এই রাজত্বে সব কিছু হচ্ছে, তাও কি আপনারা এগুলোকে গা সওয়া ভেবে নেবেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এক জেলা থেকে অন্য জেলায় পালিয়ে যেতে হয় হিন্দুদের। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই কোনো একজন বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে তিনি পৌরসভার মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, সবাইকে দাওয়াত ইসলাম দিতে বলেন। এরপরেও আপনারা ভাববেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত। উত্তরবঙ্গ তো থাকবে না, আপনারা কি থাকবেন? বাকি যারা আছেন আপনাদের বিবেককে প্রশ্ন করুন। বিবেক যদি বলে হ্যাঁ, তাহলে থাকুন। আর আপনাদের বিবেককে আমার শতকোটি প্রণাম। জাগান বিবেককে, বিবেককে জাগান।
আজকে এমপি রক্তাক্ত হয়েছে, মার খেয়েছেন শঙ্কর ঘোষ, বিধায়ক মার খাচ্ছেন, এমপি রক্তাক্ত হচ্ছেন। এমপিকে যেভাবে আঘাত করা হয়েছে, একটু দুর্বল যদি হতো হার্ট, তাহলে তিনি কিন্তু হার্ট অ্যাটাকে মারা যেতে পারতেন। জানি না তার অবস্থা কী এখন হবে, কারণ যেভাবে রক্ত বেরিয়েছে অকল্পনীয়, অকল্পনীয়। ভাববেন আপনারা, ভাবানোর জন্য রুদ্রবার্তা। যদি মনে হয় কোথাও আমি ভুল বলে ফেলেছি জানাবেন, আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব। যদি ভুল না বলে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ারও করবেন, কারণ সবাইকে জানানো দরকার আছে, সবাইকে জাগানো দরকার আছে, সবাইকে ভাবানো দরকার আছে। ভাবতে হবে আজকে আপনাদের, কারণ চুপচাপ দেখলাম আর চুপ করে শুয়ে পড়লাম, এ করলে হবে না। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, তার আগে এই রাজ্যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে আপনি কি ভাবছেন? এই রাজ্যে এসআইআর হলে তারপরেই কি এখানে পরিবর্তন হবে? এই রাজ্যে কি 356 ধারা জারি করলেই পরিবর্তন হবে? এই রাজ্যে কি শুধুমাত্র দুধ দেওয়া গরুদের, যাদের লাথি সহ্য করে আমাদের টিকে থাকতে হচ্ছে, তাদের জন্যই পরিবর্তন হবে না? জানাবেন, এই রাজ্যে কি শুধুমাত্র মানুষ চুপ করে থাকবে আর পরিবর্তন হবে না? কি ভাবছেন জানাবেন, নাকি জেগে উঠে জানাবেন যে আমরা পরিবর্তন করবই? জানান তো, আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্টস করবেন, পারলে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন আর ভাবুন কি করা উচিত, উত্তর দিন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।